তো আজকে আমরা একদম বছরের শেষ দিনে এসে গেছি। হ্যাঁ, বছরের শেষ দিন, শেষ লাস্ট ক্লাস আমাদের এটা আজকে। তো এরপরে আবার আমরা পরের বছরে আবার আরেকটা নতুন ক্লাস নিয়ে শুরু করব। কেমন আছেন সবাই সেটা আগে শুনি। ভালো 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 ভেরি গুড। অরিজিনালি যারা নিউট্রিশন কোর্স শুনছে তারা কেউ খারাপ থাকতে পারেনি। বাহ, ভালো। ঠিক আছে, তো চলুন আমরা তাহলে আজকের ক্লাসটা শুরু করি। যেরকমটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা বেসিক্যালি কথা বলবো কার্ডিওভাস্কুলার ডিজিজ নিয়ে। হুম, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা। তার আগে যারা যারা আনমিউটেড রয়েছেন একটু প্লিজ মিউট করে রাখবেন নিজেদের। কার্ডিওভাস্কুলার ডিজিজ নিয়ে কথা বলতে গেলে আগে আমাদেরকে একবার কার্ডিওভাস্কুলার সিস্টেম আমরা যে পড়েছিলাম হিউম্যান বডির, সেইটাকে আরেকবার মনে রাখতে হবে। কার্ডিওভাস্কুলার সিস্টেম আমরা কি পড়েছিলাম, সেখানে আমরা কি কি জেনেছিলাম। কেউ আনমিউট রয়েছেন, প্লিজ মিউট করে রাখুন এখন। কার্ডিওভাস্কুলার সিস্টেমের কি পড়েছিলাম, মেজর ইম্পর্টেন্স কি ছিল না, কার্ডিওভাস্কুলার সিস্টেম আমাদের পুরো বডির ব্লাডকে পিউরিফাই করতে হেল্প করছে। ডিঅক্সিজেনেটেড ব্লাডকে সারা শরীর থেকে কালেক্ট করে আমাদের নিঃশ্বাসের মাধ্যমে সেটাকে বের করে দিচ্ছে, এবং অক্সিজেনকে লাংস থেকে কালেক্ট করে সারা শরীরে ছড়িয়ে দিচ্ছে। এই পুরো ঘটনাটা আমরা দেখেছিলাম কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষেত্রে, যেখানে অনেক কিছু ইনভলভ ছিল। আমাদের হার্ট, ব্লাড ভেসেলস, লাংস, এই সব কিছু ইনভলভ ছিল। কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষেত্রে প্রথম যে সিস্টেমটা, দ্যাট ইজ সার্কুলেটরি সিস্টেম, যার মেইন কাজ ছিল ডিঅক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ কার্বন ডাই অক্সাইড ব্লাড যুক্ত ব্লাডকে কালেক্ট করা, এবং সেকেন্ড সিস্টেম হচ্ছে পালমোনারি সিস্টেম, যার কাজ ছিল লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাডটাকে সাপ্লাই দেওয়া। এই প্রসেসটা আমরা পড়ে এসেছি। এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে যদি কোনো সমস্যা দেখা যায় তখনই শুরু হয় কার্ডিওভাস্কুলার ডিজিজ। এবার ডিজিজ মানে কিন্তু অবভিয়াসলি সেটা অনেক দিনের পর গিয়ে সেই সমস্যাটা আমরা দেখতে পাই, যেটাকে বলা হয়ে থাকে অ্যাথেরোস্ক্লেরোসিস। নর্মালি আমরা একটা কথা শুনেছি হার্ট ব্লকেজ, এই কথাটা আমরা অনেকেই শুনে এসেছি। সেই হার্ট ব্লকেজের যদি ভালো নাম বলি, দ্যাট ইজ অ্যাথেরোস্ক্লেরোসিস। এটা একটা খুব কমন একটা কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে আমরা পেয়ে থাকি। দিস ইজ দ্য মতলব সিভিয়ার স্টেজ এটা। কিন্তু এই হার্ট ব্লকেজ কেন হচ্ছে, অর্থাৎ অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার আগে কিন্তু কিছু কমপ্লিকেশনস আমাদের বডি আমাদেরকে দিতে থাকে, কিছু সিমটমস আমাদের দিতে থাকে, যেটা আমরা বুঝতে পারি না, এবং বুঝতে পারলেও তার রুট কজটা যে কি সেটাকে আইডেন্টিফাই করে উঠতে পারি না। যেরকম প্রথমে আমাদেরকে কার্ডিওভাস্কুলার ডিজিজের রুট কজটাকে আইডেন্টিফাই করতে হবে। যদি ফার্স্ট আইডেন্টিফিকেশন বলি, তাহলে আমরা কার্ডিওভাস্কুলারের মধ্যে দুটো সিস্টেমকে আগে ভেঙে নিই। কিরকম দুটো সিস্টেম? আমাদের এই যে হার্ট রয়েছে, এই হার্টের মধ্যে দুটো দুটো চারটে চেম্বার রয়েছে। এইখান দিয়ে আমার শরীরে যত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সেটা প্রবেশ করছে, এবং এই দিক থেকে আমার অক্সিজেনেটেড ব্লাড যেটা সেটা বেরিয়ে যাচ্ছে। কার থ্রু দিয়ে? এই লেফট ভেন্ট্রিকলের থ্রু দিয়ে, এবং রাইট অ্যাট্রিয়ামের থ্রু দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্তটা আমার শরীরের ভেতরে আসছে। এটা একটা নর্মাল জিনিস। এখন আমরা হার্ট পাম্পের কথা দেখেছি। এই হার্ট পাম্প হচ্ছে ব্লাড প্রেশার। এই হার্ট পাম্পটাকে আমরা ব্লাড প্রেশার বলে থাকি, ঠিক আছে? এই ব্লাড প্রেশারের মধ্যে দুটো জিনিস আমরা দেখি। একটা হচ্ছে
সিস্টোলিক, আরেকটা ডায়াস্টোলিক। ভেরি গুড। আরেকটা ডায়াস্টোলিক। সিস্টোলিকটা কি? সিস্টোলিক মানে হচ্ছে রিল্যাক্স। আচ্ছা, সিস্টোলিক মানে হচ্ছে কন্ট্রাকশন, ঠিক আছে, এবং ডায়াস্টোলিক মানে হচ্ছে রিল্যাক্সেশন। এই নামটাকে মনে রাখবো। তার মানে কি, কন্ট্রাকশন হচ্ছে মানে হার্ট কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। এই যে কন্ট্রাক্ট হচ্ছে মানে সে ব্লাডটাকে পাম্প আউট করছে আমার শরীরের মধ্যে, আমার প্রত্যেকটা অর্গানস এর মধ্যেও ব্লাড পাঠাচ্ছে, পৌঁছে দিচ্ছে। কিভাবে? যখন এটা কন্ট্রাক্টেড হচ্ছে, লেফট অ্যাট্রিয়াম বা ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্টেড হচ্ছে, সেই কন্ট্রাকশনের ফলে ব্লাডটা আমার শরীরে ছড়িয়ে পড়ছে। এই যে প্রেশারটা সে এক্সার্ট করলো, সেটাকে আমরা বলছি সিস্টোলিক ব্লাড প্রেশার। এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মানে যখন সারা শরীর থেকে রক্ত আমার অ্যাট্রিয়ামের মধ্যে প্রবেশ করছে বা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে প্রবেশ করছে মানে সেটা রিল্যাক্স হচ্ছে। সিস্টোলিক মানে আউটপুট। সিস্টোলিক মানে আমরা বলতে পারি একে আউটপুট, আর ডায়াস্টোলিক মানে বলতে পারি ইনপুট, অর্থাৎ ব্লাড আসছে আর ব্লাড বেরোচ্ছে। এই দুটো প্রেশার আমরা দেখে থাকি, ঠিক আছে। ইনপুট হচ্ছে ব্লাড আসছে, তখন ব্লাড মাসলস মানে হার্ট মাসলসটা রিল্যাক্সড হচ্ছে এবং সেখানে ব্লাড এসে পৌঁছচ্ছে। এই যে রিল্যাক্সেশনের যে সময়টুকু, মানে যখন একটা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসছে, যখন ভেন্ট্রিকলটা তখন রিল্যাক্সড হচ্ছে এবং ব্লাডটা এখান থেকে পাম্প করে বা এখানে প্রেশারটা ভেন্ট্রিকলে আসছে, এই যে মাঝের সময়টা, এটা হচ্ছে ডায়াস্টোলিক। এবং সিস্টোলিক হচ্ছে যখন আমার লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার মাধ্যমে সারা শরীরের মধ্যে রক্ত পৌঁছে যাচ্ছে, সেই প্রেশারটা হচ্ছে সিস্টোলিক। এই যে দুটো প্রেশার, এই দুটো প্রেশারের মাধ্যমেই কিন্তু আমাদের পুরো শরীরের ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক থাকছে। এবার রুট কজের মধ্যে কি হয়, কোনো কারণে এই দুটো প্রেশারের মধ্যে যদি প্রবলেম দেখা যায়, মানে হার্ট যখন প্রপারলি পাম্প করতে পারে না, ঠিক আছে, তার ফলে আমাদের সারা শরীরের মধ্যে রক্ত ছড়িয়ে পড়ছে না, হার্ট পাম্প করতে পারছে না। সেই কারণটা কি? কি কি কারণে হার্ট পাম্প করতে পারে না? এক হচ্ছে আমাদের এই হাই ব্লাড প্রেশার। যদি ব্লাড প্রেশার বেড়ে গিয়ে থাকে, অর্থাৎ সারা শরীরে রক্ত পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়া সেটা অনেক বেড়ে যাচ্ছে, হার্টকে বেশি বেশি করে কন্ট্রাক্টেড হতে হচ্ছে, কন্ট্রাকশন রিল্যাক্সেশন, এই জিনিসটা যদি কন্টিনিউ চলতে থাকে, তাহলে কার্ডিওভাস্কুলার ডিজিজ হবে। হুম, তখন হার্ট মাসলস গুলো রিজিড হয়ে যাবে, স্টিফনেস দেখা যাবে, বা হার্ট মাসল বা হার্টের যে চেম্বারস গুলো, সেগুলোর দেওয়ালে থিকনিং তৈরি হবে, মোটা হয়ে যাবে। হুম, যে কারণে অনেক সময় আমরা এই কথাটাও শুনে থাকি, হার্ট বড় হয়ে গেছে, ঠিক আছে। তো এইরকম প্রবলেম হতে পারে কারো দীর্ঘদিন ধরে। যদি কোলেস্টেরলের সমস্যা থাকে, হাই কোলেস্টেরলের কারণে কি হবে, এই যে রাস্তাটা, এই রাস্তার মধ্যে দিয়ে ব্লাড নর্মালি পৌঁছচ্ছে। এবার যদি আমার এখানে কোলেস্টেরল থাকে, কোলেস্টেরল মানে সেটা একটা ওয়াক্সি একটা সাবস্টেন্স, একটা ফ্যাট, চিটচিটে একটা পদার্থ, ঠিক তেল চিটে যেরকম হয়। তার মানে সে কি করবে, এইখানে এইখানে জমাট বাঁধতে শুরু করবে, আবার এখানে একটা জমাট বাঁধতে শুরু করবে, এখানে হয়তো কোথাও সে জমাট বাঁধলো। ব্লাড যাচ্ছে, যেতে যেতে দেখলো এক একটা জায়গায় এক একটা কলোনি তৈরি হয়েছে, ও ওর মতন পাশ কাটিয়ে চলে গেল। কিন্তু যদি দেখা যায় যে এই যে জমাট বাঁধাটা শুরু হলো, এই জমাট বাঁধাটা একটা জায়গাতেই পুরো অ্যাকুমুলেট হয়ে গেল, তার ফলে কি হলো, ব্লাড যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা তো পুরো ভর্তি হয়ে গেছে উইথ দ্য ব্যাড কোলেস্টেরল।
তাহলে ব্লাড আর পৌঁছতে পারছে না, হার্ট পর্যন্ত যে পৌঁছবে সেটা পৌঁছতে পারছে না। তার ফলে হার্টে আমার ব্লাড এসে পৌঁছলো না। যখন হার্টে ব্লাড পৌঁছচ্ছে না, সেই অবস্থাটাকে আমরা বলছি অ্যানজাইনা পেক্টোরিস। এটাও এখানেই রয়েছে, আলাদা করে নোট করতে হবে না। সেই অবস্থাটাকে আমরা বললাম অ্যানজাইনা পেক্টোরিস। যখন হার্টের মধ্যে প্রপার অক্সিজেন পৌঁছচ্ছে না, ডিউ টু ল্যাক অফ অক্সিজেন, চেস্ট পেন শুরু হয়, হার্ট পেন শুরু হয়, বুকে একটা ব্যথা। এবং হার্ট মানে কিন্তু ঠিক বুকের মাঝখানে নয়, বুকের বাঁ সাইডে বা কখনো কখনো পিছনের দিকেও একটা ব্যথা হতে পারে। হুম? সেই অ্যানজাইনা পেক্টোরিস হতে পারলো। বা এর সাথে কি বলা হয়, এই যে ঘটনাটা এখানে ঘটলো, যেটাকে আমরা হাই কোলেস্টেরল বলছি, কারণ হাই কোলেস্টেরলের ওষুধ খাচ্ছে কেউ, তো এই যে ঘটনাটা পুরো ঘটলো, একে বলা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। অর্থাৎ ব্লাড ভেসেলটা যখন পুরো কোলেস্টেরল দিয়ে ভর্তি হয়ে গেছে, সেই অবস্থায় যখন ব্লাড পৌঁছতে পারছে না, তার মানে ব্লাড ভেসেলস গুলো কিন্তু রিজিড হয়ে গেছে। এই অবস্থাটাকে আমরা বলে থাকি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনস। তো এবার তাহলে রুট কজের মধ্যে আমরা কি পেলাম? একটা হচ্ছে হাই কোলেস্টেরল যদি হয় তাহলেও হার্টের সমস্যা হবে, হাই প্রেশার যদি হয় তাহলেও হার্টের সমস্যা হবে। থার্ড হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। আমরা ডায়াবেটিসের সময় পড়েছিলাম যে ডায়াবেটিসের সাথে হাই ব্লাড প্রেশার কোরিলেটেড। অর্থাৎ ডায়াবেটিস মানে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাওয়া। ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলেও হার্টের সমস্যা হচ্ছে, কারণ ইনসুলিনের আরেকটা কাজ হলো এই যে এক্সেস গ্লুকোজ রয়েছে এগুলোকে ফ্যাটে কনভার্ট করে, মানে ফ্যাট হিসেবে স্টোর করে রাখা, যার ফলে আমাদের বডিতে ফ্যাট পার্সেন্টেজ বাড়তে পারে। এবং ইনসুলিন রেজিস্ট্যান্স যখন বাড়ছে, তার কারণেও কিন্তু হার্ট ডিজিজ বা কার্ডিওভাস্কুলার ডিজিজ আমরা দেখে থাকি। তাহলে এই ঘটনাগুলো তো ঘটছে, এগুলোর সাথে সাথে অ্যাডেড যদি মানে আমি বলতে থাকি যে সিজনিংস অ্যাড করছে, সেগুলো কি? সেটা হচ্ছে স্মোকিং বা অ্যালকোহলিজম। তার কারণেও অক্সিজেন কনজাম্পশন কমে যাচ্ছে বডির। বডিতে অক্সিজেন আসছে না বা লাংস অক্সিজেনকে প্রপারলি সাপ্লাই করতে পারছে না, তার ফলেও হার্টের ডিজিজ বা কার্ডিওভাস্কুলার ডিজিজ আমরা দেখে থাকি। এছাড়াও কিছু ক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টর কাজ করে, এজ কাজ করছে। এজ কেন? কারণ যত আমরা এজের দিকে যাচ্ছি আমাদের এনার্জি কমতে থাকে, আমাদের মেন্টাল এনার্জি কমতে থাকছে, এবং তার সাথে সাথে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেলটাও কমতে থাকে। তো এই সবটা মিলিয়ে দেখা যায় যে আমার একটা কার্ডিওভাস্কুলার ডিজিজ হলো। এটা আমি ডিজিজে এলাম, ঠিক আছে? এবার আরো একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে আরেকটা জিনিস যেটা আমরা বলবো, দ্যাট ইজ হাই ব্লাড প্রেশার এবং হাই লিপিড প্রোফাইল। এটা কেন হচ্ছে? এই যে লিপিড প্রোফাইলের ছবিটা যদি দেখি, তাহলে এখানে দেখা যাবে ব্লাড সেলস গুলো যখন আসছে মাঝখানে লিপিডটা এসে, অর্থাৎ এই যে ইয়েলো কালারের এই লিপিডটা এসে ব্লক করে দিয়েছে। এটার কারণ কি? এই যে ব্লকেজটা হচ্ছে এর কারণ হচ্ছে এলডিএল। এলডিএল হাই হয়ে যাচ্ছে, ভিএলডিএল হাই হয়ে যাচ্ছে, এবং এইচডিএল কম হয়ে যাচ্ছে। এলডিএল বা ভিএলডিএল মিন্স লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বা ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন যারা, তার মানে সেখানে প্রোটিন পার্সেন্টেজ কম এবং ফ্যাট পার্সেন্টেজ বেশি, ফলে গ্রিজিনেসটা বেশি, ফলে তারা খুব চটজলদি খুব সহজেই কিন্তু জোট বাঁধতে পারে। এবং যখন এইচডিএল কমে যাচ্ছে, ফলে তাদেরকে প্রতিহত করার আর কিছু নেই। ট্রাইগ্লিসারাইড ট্রাইগ্লিসারাইড বেড়ে যাচ্ছে। এই সবকিছু ইন্ডিকেট করছে হাইপার লিপিডেমিয়া। এই সবকিছুর কারণে, এই প্রতিটা জিনিসের কারণে হচ্ছে হাইপার লিপিডেমিয়া। কেন হচ্ছে? এটার যদি রুট কজ খুঁজতে যাই, তাহলে দেখা যায়
অনেক ক্ষেত্রেই আচ্ছা, ফার্স্ট দেখা যায় ওভারওয়েট বা ওবেসিটি। ওবেসিটি বা ওভারওয়েট যদি থাকে, তার মানে সেখানে অলরেডি ফ্যাট পার্সেন্টেজ বেশি রয়েছে, তাই ব্লাডের মধ্যেও ফ্যাট গ্লোবিউলস গুলো জমে থাকার চান্সেস বেশি, তার ফলে এই সমস্যা দেখা যাচ্ছে। নেক্সট দেখা যায় স্ট্রেস। যত বেশি আমরা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে থাকছি, ততই কিন্তু আমার বডি ডাইজেশনটা কমে যাচ্ছে। আমরা আগের দিনই কথা বলেছিলাম, তো ডাইজেশন কমে যাচ্ছে মানে ফ্যাট যেগুলো নিচ্ছি সেগুলো প্রপারলি ডাইজেস্ট হচ্ছে না, যার ফলে ফ্যাট গুলো আমাদের বডিতে জমতে থাকছে, গ্লুকোজ আমাদের বডিতে জমতে থাকছে, যার কারণে আগেন হাইপারলিপিডেমিয়ার মতন চান্সেস দেখা যেতে পারে। নেক্সট হচ্ছে অ্যালকোহল। অনেক রোগা মানুষ রয়েছে যারা হয়তো একদমই খুব কম খাবার খাচ্ছেন, কিন্তু তাদের হাইপারলিপিডেমিয়া, তাদের হাই কোলেস্টেরল লেভেল। কেন? বিকজ অফ হাইলি অ্যালকোহল কনজাম্পশন। অ্যালকোহল কনজাম্পশনের কারণেও এটা হচ্ছে, কারণ অ্যালকোহল থেকে আমাদের অনেকটা ক্যালোরি আমরা জেনারেট করি বডিতে। হুম, অনেকটা ক্যালোরি, প্রায় 7.1 কিলো ক্যালোরি পার গ্রাম অফ অ্যালকোহল থেকে কিন্তু জেনারেট করা যায়, যেটা অলমোস্ট ফ্যাটের কাছাকাছি। তো রেগুলার বেসিসে কেউ যদি অতিরিক্ত অ্যালকোহল কনজিউম করছে, তার কারণেও হাই কোলেস্টেরল আসতে পারে। আচ্ছা, আর যে কারণগুলো দেখি, আহ হুম, আচ্ছা, এরপরে আরেকটা জিনিস যেটা হচ্ছে কুকড ফুড। কুকড অর ফ্রিকুয়েন্টলি ফ্রাইড ফুডস যখন নেওয়া হচ্ছে, ঠিক আছে, কারণ যত বেশি খাবার রান্না করতে যাচ্ছি বা একই তেল বারবার যত ব্যবহার করছি, মানে যখন কোনো ভাজাভুজি করছি, তার মানে আমাদের অনেকটা তেল দিতে হচ্ছে, এবং সেই তেলটাকে তার আমরা ফেলে দিচ্ছি না, সেটাকে রেখে দিচ্ছি, পরে আবার সেই তেল দিয়ে রান্না করছি। যতবার আমরা খাবারের মধ্যে তেল অ্যাড করছি এবং সেই তেলটাকে গরম করছি, রিহিট করছি, তত তার কেমিক্যাল নেচারটা, তার স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে, এন্ড ইট উইল লিড টু ট্রাইগ্লিসারাইড বা ট্রান্স ফ্যাট। তো আমরা ভাবছি যে আমরা হয়তো বাড়ির খাবার খাচ্ছি, বাইরের খাবার খাচ্ছি না, কিন্তু এই যে তেলটা দিয়ে রান্না করছি, তেলটাকে যত বেশি হিট করছি, ট্রান্স ফ্যাট কিন্তু আমি আমার বডিতে অলরেডি জেনারেট করছি। এই সবকিছুর কারণে তৈরি হচ্ছে আমার হাইপার লিপিডেমিয়া। ওকে, এইটা বোঝা গেছে? এটার মধ্যে কোনো প্রশ্ন কারণ? হ্যালো ম্যাম। বলো। ম্যাম বলছি ওই যে এলডিএল, ভিএলডিএল, এইচডিএল আর টিজিএল এর ফুল ফর্মটা একটু লিখে দিলে ভালো হতো না? ফ্যাটের চ্যাপ্টারে পড়েননি এগুলো? হ্যাঁ হুম, পড়েছি। ভুলে গেছেন? লিখে তো দেবো না, কারণ ফ্যাটের চ্যাপ্টারে অলরেডি রয়েছে, আমি একবার মুখে বলে দিতে পারি যাতে মনে পড়ে যায় আবার নতুন করে। এলডিএল লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, ভিএলডিএল ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এইচডিএল হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, টিজি ট্রাইগ্লিসারাইড। ওকে, আচ্ছা, এবার এখানে অলরেডি আমরা ট্রাইগ্লিসারাইড কে দেখতে পাচ্ছি। নেক্সট এবার যেটা দেখা যায় যে আমাদের প্রত্যেকের শরীরেই কিন্তু এই এলডিএল বা ভিএলডিএল রয়েছে, কিন্তু তার একটা রেঞ্জ আছে, একটা নর্মাল রেঞ্জ রয়েছে। সেই রেঞ্জটা কত? এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিনের ক্ষেত্রে নর্মাল রেঞ্জ যদি বলি, মানে টোটাল কোলেস্টেরল যদি ধরে নিই, তাহলে দ্যাট শুড বি লেস দ্যান 200 মিলিগ্রাম। এর মধ্যে যদি স্পেসিফাই করতে হয়, তাহলে অবশ্যই করে যেটা এলডিএলটা, দ্যাট শুড বি লেস দ্যান 70 মিলিগ্রাম, এবং এইচডিএলটাকে হতে হয় অ্যাবাভ 55, অ্যাবাভ
45 হলেও চলে, মানে 40 to 50 এর মধ্যেও যদি আমার এইচডিএল থাকে দেন অলসো ইটস ওকে। এই দুটো জিনিস আমরা দেখে থাকি। এইখানে আমরা আরো একটু ভালোভাবে স্পেসিফাই করতে পারবো, যেখানে এই যে ব্লাডটা ক্লট করে যাচ্ছে। প্রথমে এরকম অবস্থা ছিল, ব্লাড খুব স্মুথলি যেতে পারছিল, তারপরে কোলেস্টেরল জমছে ব্লাডের জায়গা, ব্লাড দেখুন প্লেটলেটস গুলো বা ব্লাড সেলস গুলো কতটা কমে পৌঁছচ্ছে আমার হার্টের মধ্যে। আমার হার্টের মধ্যে কমে পৌঁছচ্ছে মানে নিউট্রিয়েন্টস কম পৌঁছচ্ছে। হুম, নিউট্রিয়েন্টস কম পৌঁছচ্ছে ইন দ্য সেন্স আমার সেল গুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তার ফলে আমার কিন্তু বাকি কমপ্লিকেশনস গুলো আরো আসতে থাকবে। কতটা কম পৌঁছচ্ছে, কম পৌঁছতে পৌঁছতে একটা সময় গিয়ে দেখা গেল এটা পুরোটা ব্লক হয়ে গেল, যার ফলে ব্লাড এখানে এসে ক্লট করে যাচ্ছে। যখন ক্লট করে যাচ্ছে, ব্লাড ভেসেলসটা নষ্ট হয়ে যাচ্ছে, তখন সেই মুহূর্তে কি করতে হচ্ছে, স্টেন্ট বসাতে হয়। স্টেন্টের মানে কি, ওটা একটা খাঁচার মতন একটা মানে একটা ব্যবস্থা করা হয়, যেটা গিয়ে কি করে ভিতরে গিয়ে এই ব্লাড ভেসেলের ভিতরে গিয়ে ওটাকে এক্সপ্যান্ড করে রাখে, ব্লাড ভেসেলসটাকে এক্সপ্যান্ড করে রাখে, যাতে সেখানে কোনোভাবে কোলেস্টেরল ডিপোজিট হতে না পারে। কিন্তু তার মানে এই নয় স্টেন্ট বসানো হয়েছে মানে সে যা ইচ্ছা তাই খেতে পারবে, সেখানেও কিন্তু কোলেস্টেরল ডিপোজিট হতে পারে। আমার এই যে কমপ্লিকেশনসটা তৈরি হয়েছিল, এটাকে ঠিক করতে, এখন যেটা হয়ে গেছে সেটাকে ঠিক করতে স্টেন্ট বসানো হলো। হুম, এইরকম একটা সিচুয়েশন আমরা দেখতে পাই। আচ্ছা, এরপরে যে কমপ্লিকেশনসটা, দ্যাট ইজ হাইপারটেনশন। হাইপারটেনশনের ক্ষেত্রে বললাম যে হাইপারটেনশনের ক্ষেত্রে দুটো ভাগ, একটা সিস্টোলিক একটা ডায়াস্টোলিক। হাইপারটেনশন কখন বলছি, সিস্টোলিক এবং ডায়াস্টোলিকেরও একটা নর্মাল রেঞ্জ আছে। সেই নর্মাল রেঞ্জটা কত? 120/80। ভেরি গুড, 120/80 mmHg। এবার এই রেঞ্জটা থেকে যদি বেড়ে যায়, ইউজুয়ালি ডায়াস্টোলিক হাইপারটেনশন যদি হয়, বা আগে সিস্টোলিকটা বলি, যদি সিস্টোলিকটা যদি বেড়ে যায়, 130 হয়ে গেল, আমি নর্মাল রেঞ্জ হিসেবে রাখছি, একটা নর্মাল রেঞ্জ থাকে, একটা থাকে মাইল্ড হাইপারটেনশন, একটা থাকে মডারেট হাইপারটেনশন বা স্টেজ 1 স্টেজ 2 বলতে পারি, আরেকটা থাকে সিভিয়ার হাইপারটেনশন। ঠিক আছে, এরকম তিনটে স্টেজ থাকে। নর্মাল মানে আমরা দেখলাম অলরেডি 120/80 mmHg। মাইল্ড হাইপারটেনশন সেটা গ্রেটার দেন যদি 120/80 mmHg হয়, এবং সেটা কতটা হতে পারে, ম্যাক্সিমাম 90, মানে 130/90 যদি হয় তাহলে সেটা মাইল্ড হাইপারটেনশন। এটা হঠাৎ করে কোনো একটা কারণে হয়তো আমরা খুব উত্তেজিত হয়ে পড়েছি, বা অনেকটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে ফেলেছি, খুব দৌড়ে এসেছি, তাড়াহুড়ো করে এসেছি, বা বাড়িতেই হয়তো অনেকটা কাজ করছি, বা হয়তো খুব তাড়াতাড়ি আমি কথা বলছি। এই যে আমি এখন কথা বলছি, হাঁটছি, পড়াচ্ছি, লিখছি, এই সময় যদি আমার প্রেশার চেক করা হয় তাহলে হয়তো একটু হলেও বেশি থাকবে। ইউজুয়ালি আমার যতটা থাকে তার থেকে হয়তো একটু হলেও বেশি থাকবে। সেটা দেখতে হবে সিচুয়েশন বেসিসে, এটা আমার সব সময় থাকছে কিনা। হাইপার টেনশন ডিটেক্ট করার সময় হচ্ছে আমি যখন রেস্টিং পজিশনে রয়েছি, রেস্টিং পজিশনে আমার প্রেশারটা কেমন থাকছে। সেই অবস্থায় যদি দেখা যায় মাইল্ড হাইপার টেনশন, তাহলে এটা আমরা ডায়েটের মাধ্যমে ঠিক করে নিতে পারছি। এটা স্টেজ 1 হলো। স্টেজ 2 বা মডারেট হাইপার টেনশন কখন, যদি এটা 130/90 mm এর বেশি হয়। 130-রও বেশি, মানে ধরুন 135, 140 এরকম একটা রেঞ্জ, এবং 90-রও বেশি, 100 হয়ে গেল, তাহলে সেটা হচ্ছে স্টেজ 2। 110 হতে পারে, সেটা স্টেজ 2 হতে পারে। সিভিয়ার হাইপারটেনশন মানে যখন এই যে প্রেশারটা, এটা
যদি 180 বাই 140ও হয়ে যায় অনেক সময়, এটা হচ্ছে সিভিয়ার হাইপারটেনশন। এখানে হঠাৎ মানে ইমিডিয়েটলি কোনো সলিউশন নেই। এই সিচুয়েশনটা হওয়া মানে আমাকে তার একটা মেডিকেল ইমার্জেন্সি দরকার। আর যদি মডারেট হাইপারটেনশন দেখা যায়, তাহলে মডারেট হাইপারটেনশনে আমি ফুড দিয়ে সেটাকে ম্যানেজ করতে পারছি এবং আমি কিছু মেডিকেল থেরাপির মাধ্যমে সেটা ম্যানেজ করতে পারি। হুম, এই তিনটে স্টেজেস আমরা দেখতে পাচ্ছি। এবার যদি ডায়াস্টলিক প্রেসার বেশি হয়ে যায়, তাহলে কি হবে? হার্টের মধ্যে ব্লাড পৌঁছবে কম। ডায়াস্টলিক প্রেসার বেশি হচ্ছে মানে অনেকক্ষণ রিল্যাক্সড থাকতে পারছে। এটাকেই আমরা হাইপারটেনশন অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করে থাকি যদি ডায়াস্টলিক প্রেসারটাও বেশি থাকে সাইমালটেনিয়াসলি। তার মানে সে অনেকটা সময় রিল্যাক্সড থাকছে বা অনেকটা সময় তার ভেতরে মানে ব্লাড পৌঁছতে তার অনেকটা সময় লেগে যাচ্ছে। এইটা একটা। যদি সিস্টোলিক প্রেসার বেশি হয়, যদি সিস্টোলিক প্রেসার বেশি হয়, তার মানে সে খুব তাড়াতাড়ি প্রত্যেকটা অর্গানকে ব্লাড পৌঁছে দিচ্ছে। মানে প্রত্যেকটা অর্গানেও কিন্তু একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে, কারণ সিস্টোলিক প্রেসার বেশি মানে ব্লাড খুব তাড়াতাড়ি পাম্প করছে মানে ও প্রত্যেকটা অর্গানে খুব তাড়াতাড়ি ব্লাড পৌঁছানোর চেষ্টা করছে। কেউ আনমিউট হয়ে গেছেন, প্লিজ মিউট করে রাখুন। যেহেতু সে প্রতিটা অর্গানে তাড়াতাড়ি করে ব্লাড পৌঁছচ্ছে, ওই অর্গানের অতটা ব্লাড নেওয়ার ক্যাপাসিটি সেই মুহূর্তে নেই, ফলে অর্গান ফেলিওর হওয়ার চান্সটা আমরা দেখতে পাই। সেই কারণেই এই যে এই রেঞ্জটার কথা বলা হচ্ছে, এই রেঞ্জটা কিন্তু অনেকটাই সিভিয়ার একটা রেঞ্জ। মানে 180 মানে সেটা ইমিডিয়েট 180 মানে ইমিডিয়েট তার একটা মেডিকেল এমার্জেন্সি প্রয়োজন রয়েছে। এবার যদি আসি মাইল্ড হাইপারটেনশন। মাইল্ড হাইপারটেনশন কি? আমাকে ব্লাড প্রেশার মাপতে হবে কিভাবে? আমাদের প্রত্যেকের বাড়িতে একটা ব্লাড প্রেশার মনিটরিং মেশিন আমরা রাখতে পারি। ডিজিটাল হতে পারে, ম্যানুয়াল হতে পারে। এই মেশিনকে কি বলা হয়? স্পিগমো ম্যানোমিটার। যেটা ম্যানুয়ালি করা হয়। আগেকার সময় যেটা করা হতো কানে মানে স্টেথোস্কোপ দিয়ে, এবং তারপরে ওই যে লম্বা মতন একটা ম্যানুয়াল মেশিন থাকে, ওটার মাধ্যমে আমরা করতে পারি। অথবা এখন ডিজিটাল মেশিন বেরিয়ে গেছে, সেটার মাধ্যমে করতে পারি। ব্লাড প্রেশার মাপার নিয়ম হচ্ছে, আমি যখন ব্লাড প্রেশার মাপছি তার থেকে দেখতে হবে তার আগের সিচুয়েশনটা যেন একটা কাম এন্ড কুল স্টেজে আমি থাকি। খুব তাড়াহুড়োর মধ্যে এলাম বা প্রচন্ড একটা টেনশনের মধ্যে রয়েছি, সেই অবস্থায় আমি কখনোই ব্লাড প্রেশার চেক করব না। এবং ব্লাড প্রেশার চেক করতে গেলে আমার হাতকে কিন্তু মানে ঝুলিয়ে রাখলে চলবে না, সোজা করে রাখলে চলবে না। একটা টেবিলের উপরে আমার এলবোটাকে রেস্ট করতে দিতে হবে ভালোভাবে। সেই অনুযায়ী ব্লাড প্রেশার চেক করতে হবে। এবং যখন আমি আমার ব্লাড প্রেশার চেক করছি, এই ক্ষেত্রে দেখতে হবে, বা যদি আমি দেখি আমার ব্লাড প্রেশার বেশি রয়েছে, সঙ্গে সঙ্গে গিয়ে আমি ওষুধ খাবো না। আগে আমাকে দেখতে হবে ব্লাড প্রেশারের রুট কজ গুলো কি আছে। যদি আমি দেখি যে আমার এই রুট কজ গুলো দেখা যাচ্ছে, তাহলেই কিন্তু আমি তার অগেনস্টে একটা অ্যাকশন নিতে পারবো। হুম, সেই রুট কজ গুলো কি? একটা হচ্ছে ওবেসিটি, মানে অতিরিক্ত ফ্যাট যদি বডিতে জমে যায়, তাহলে অক্সিজেন ঠিক মতো পৌঁছতে পারছে না, ব্লাড ঠিক মতো সেলেতে পৌঁছতে পারছে না বা অর্গান গুলোতে পৌঁছতে পারছে না, ফলে হার্টকে বেশি প্রেসার দিতে হচ্ছে ব্লাডকে নেওয়ার জন্য এবং ছাড়ার জন্য। হুম, তাহলে ওবেসিটি একটা কারণ এখানে হয়ে গেল হাইপারটেনশন। সেকেন্ড কারণ কি? আমি যদি কোনো কারণে খুব টেনশনের মধ্যে রয়েছি, প্রচন্ড স্ট্রেসফুল একটা সিচুয়েশনের মধ্যে রয়েছি, তাহলেও হাইপারটেনশন হচ্ছে। কিছু ক্ষেত্রে দেখা যায় প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে হাইপারটেনশন দেখা যায়, তাদের একটা হরমোনাল ইমব্যালেন্সেস তৈরি হতে পারে, মুড সুইং হতে পারে, এক্ষেত্রে হাইপারটেনশন হতে পারে। ফোর্থ যে কারণটা, সেটা একেবারেই আমার ফুড প্যাটার্নের সাথে রিলেটেড। কিরকম? আমি যদি দীর্ঘদিন ধরে এমন কোনো খাবার খাচ্ছি যার কারণে আমার ইনডাইজেশন হচ্ছে, আমার কনস্টিপেশনের সমস্যা রয়েছে, ফলে বডি কিন্তু অ্যাসিডিক হয়ে যাচ্ছে বা বডি গ্যাস ফর্ম করছে। হুম, এই যে গ্যাস ফর্ম করলো, সেইটাও কিন্তু আমার ব্লাডে একটা প্রেসার তৈরি করছে, ব্লাডে প্রেসার এক্সার্ট করছে। তার ফলেও হাইপারটেনশন হচ্ছে। মানে আমার যদি প্রচন্ড বেশি রকমের ইনডাইজেশন থাকে,
তাহলেও হাইপারটেনশন হতে পারে। হুম, তো আগে আমাকে এই রুট কজ গুলো দেখতে হবে, এবং যদি ভালোভাবে দেখা যায় তাহলে দেখা যায় যে এই যে রুট কজ গুলো বললাম এগুলোর মধ্যে ম্যাক্সিমাম মানুষের হয় তাদের ডাইজেস্টিভ রিলেটেড ইস্যুস বহুদিন ধরে রয়েছে তার কারণে প্রবলেম, অথবা তাদের স্ট্রেসফুল একটা সিচুয়েশন মানে মেন্টাল হেলথের কোনো একটা সমস্যা চলছে, সেই জন্য হাইপারটেনশন হয়েছে। প্রচন্ড টেনশনের মধ্যে থাকছে যে কোনো কারণেই হোক না কেন, বা খুব দুঃখ কষ্টে রয়েছে, সেই কারণে তার হাইপারটেনশনের প্রবলেমটা আসছে। যখন আমি প্রচন্ড দুঃখ কষ্টে থাকছি, এবার এটাও আসতে পারে যে কেন মেন্টাল হেলথের সাথে এটা কানেক্টেড, কারণ যখন আমি প্রচন্ড দুঃখ কষ্ট এগুলোর মধ্যে থাকছি তার মানে আমার অ্যাড্রিনাল গ্ল্যান্ড সেখানে অ্যাক্টিভ রয়েছে। ফার্স্ট আমি বলছি স্ট্রেস, স্ট্রেস থেকে অ্যাক্টিভেট হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। যখন অ্যাড্রিনাল গ্ল্যান্ড অ্যাক্টিভ হচ্ছে তার মানে কিডনি ডিসঅর্ডার তৈরি হচ্ছে, কিডনি কাজ করছে না, কারণ কিডনির ঠিক উপরেই রয়েছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, তাহলে কিডনি ডিসঅর্ডার তৈরি হচ্ছে। কিডনির কাজ কি? বডিতে ওয়াটার ব্যালেন্স কে মেনটেন করা, এক্সেস ওয়াটার কে শরীর থেকে বের করে দেওয়া, সেটা হচ্ছে না। তার ফলে বডিতে কি দেখা যাচ্ছে? পজিটিভ ওয়াটার ব্যালেন্স দেখা যাচ্ছে। পজিটিভ ওয়াটার ব্যালেন্স অর্থাৎ বডিতে জল বেশি হয়ে যাচ্ছে। এই যে এক্সেস জল, এই ওয়াটারটাই আমার ব্লাডে ঘোরাফেরা করছে, মানে ঘুরে বেড়াচ্ছে। এই ওয়াটার বা জলটা অ্যাকচুয়ালি কি? ব্লাড। ব্লাড তার মানে লিকুইড হয়ে যাচ্ছে বেশি। হুম, অর্থাৎ সে এট এ টাইম যদি 1 লিটার পাম্প করছিল, এখন লিকুইড হয়ে গেল বেশি। 1 লিটারের জায়গায় তাকে জল ঢেলে আমি 2 লিটার করে দিলাম। ফলে 1 ঘন্টায় বা 1 মিনিটে 1 লিটার পাম্প করছিল, এক মিনিটে সে তো 2 লিটার পাম্প করতে পারছে না, তার ফলে বেশি প্রেসার তাকে দিতে হচ্ছে এই 2 লিটার পাম্প করার জন্য, তখনও হাইপার টেনশন হলো। এর সাথে সাথে আর কি দেখা গেল? আমি যদি অতিরিক্ত সোডিয়াম জাতীয় কোনো খাবার খেলাম, একটা তো কিডনি ডিসঅর্ডার, আর তার সাথে যদি সোডিয়াম ইনটেক করছি, হুম, সেই দুটো মিলিয়ে আমার বডিতে তৈরি হলো পজিটিভ ওয়াটার ব্যালেন্স। সোডিয়াম ইনটেক করছি মানে শুধু নুন খাচ্ছি তাই জন্যই সোডিয়াম ইনটেক হচ্ছে তা নয়, নুনের সাথে সাথে আরো কি, কাঁচা নুন ছাড়াও অনেকের ধারণা থাকে আমি তো রান্নায় কাঁচা মানে ভাতের সাথে বা খাবারের সাথে কাঁচা নুন খাই না, কিন্তু রান্নায় অনেকটা পরিমাণ নুন ব্যবহার হচ্ছে। নেক্সট কি হতে পারে? আমি কোনো প্রিজার্ভড ফুড নিচ্ছি, প্যাকেটজাত কোনো খাবার নিচ্ছি, তার মধ্যে নুন থাকতে পারে। যে কোনো প্রিজার্ভড ফুড হতে পারে, সেটা সস হলেও তাই, চানাচুর ঝুরি ভাজা হলেও তাই, এমনকি পাঁপড় হলেও তাই। যা কিছু জিনিস আমাকে সংরক্ষণ করতে হয় সেখানে সোডিয়াম দিতেই হবে। তাই যখনই আমি কোনো প্যাকেটজাত খাবার নিচ্ছি আমার বডিতে কিন্তু সোডিয়াম বাড়ছে, ফলে পজিটিভ ওয়াটার ব্যালেন্স দেখা যাচ্ছে, এবং সেখান থেকে হাইপারটেনশনের সমস্যা তৈরি হচ্ছে। ওকে, এইটা বোঝা গেল? এইটুকুর মধ্যে কোনো সমস্যা? ঠিক আছে ম্যাম, ঠিক আছে, বোঝা গেছে এটা। গুড। ম্যাম আর একটা বার বলুন। ম্যাম ফুড প্যাটার্নের পরেরটা একটু বলবেন, ফুড প্যাটার্নের পরে। ফুড প্যাটার্ন, তারপরে এক্স্যাক্টলি কি বলেছিলাম সেটা তো মনে নেই। ফুড প্যাটার্ন এবং মেন্টাল স্ট্রেস আমি এই দুটোকেই রিলেট করছি। এই স্ট্রেসটা আবার দুটো কারণে আসতে পারে, একটা কমপ্লিটলি বাইরের কারণে মেন্টাল স্ট্রেস হতে পারে, আরেকটা হতে পারে আমার ফুড প্যাটার্নের জন্য। ফুড প্যাটার্ন অর্থাৎ যদি ইনডাইজেশন, আচ্ছা এখন মিউট করে রাখুন, বলে দিচ্ছি। যদি ইনডাইজেশন দীর্ঘদিন ধরে থাকছে, কনস্টিপেশন থাকছে, তার কারণে গ্যাস, ব্লোটিং এগুলো তৈরি হচ্ছে, যে কারণে এই স্ট্রেসটা আসছে। মানে এই স্ট্রেসটাতে আমি দুটো ভাগে দেখতে পারি, একটা মেন্টাল হতে পারে, একটা ইনডাইজেশনের জন্য হতে পারে। ঠিক আছে, আরেকটা ইনডাইজেশনের জন্য হতে পারে। তার কারণেও কিন্তু এই ঘটনাগুলো পুরো ঘটছে। ওকে, ক্লিয়ার হলো? থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ওকে, এবার যদি কারোর হাইপারটেনশন হয়
তাহলে প্রথমেই কিন্তু আমরা হাইপারটেনশনকে আইডেন্টিফাই করতে পারি না। হাইপারটেনশনকেও বলা হয়ে থাকে সাইলেন্ট কিলার, কারণ হাইপারটেনশনের ক্ষেত্রেও তাই, এই যে এক্সেসিভ প্রেসার যে ও প্রত্যেকটা অর্গ্যানকে পাঠাচ্ছে, প্রতিটা অর্গ্যানকে ও এক্সেস প্রেসার দিচ্ছে, এটার ফলেও কিন্তু অর্গ্যান ফেলিওর হওয়ার চান্স বেড়ে যায়। সেই জন্যই একে সাইলেন্ট কিলার বলা হয়। এর সিমটমস গুলো কি? বুকে ব্যথা হচ্ছে, হুম, বা হয়তো মাথা ধরে গেছে, মাথা ব্যথা, একটা ডিজিনেস ফিল হতে পারে, এরকম সমস্যা তো হতেই পারে। এছাড়াও বমি বমি ভাব, হাঁফ ধরা, একটুখানি কাজ করলাম তাতেই হাঁফ ধরে গেল, পালপিটেশনস বেড়ে যাচ্ছে, হার্ট বিট বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই জিনিসগুলো আমরা সিমটমস হিসেবে দেখে থাকি হাইপারটেনশনে। আচ্ছা, অ্যানজাইনা পেক্টোরিস, যেটা বলছিলাম যে হার্টে যখন অক্সিজেন পৌঁছচ্ছে কম, এই যে এইটা যদি আর্টারি ধরি, তাহলে আর্টারিতে দেখুন কোলেস্ট্রল জমে গেছে। কোলেস্ট্রল জমে যাওয়ার কারণে হার্টে ব্লাড প্রপারলি পৌঁছতে পারছে না, ফলে চেস্ট পেন তৈরি হচ্ছে। অ্যানজাইনা পেক্টোরিসকেও আমরা চেস্ট পেনের সিমটমস দিয়েই আইডেন্টিফাই করতে পারি। নেক্সট হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনস হচ্ছে, এবং নেক্সট যেটা দেখা যায় দ্যাট ইজ কনজেস্টিভ হার্ট ফেলিয়ার। কনজেস্টিভ হার্ট ফেলিয়ার কি? যখন হার্ট কাজ করা বন্ধ করে দিচ্ছে তা নয়, কিন্তু হার্ট যে পাম্প করছে, অর্থাৎ রিল্যাক্সেশন এবং কন্ট্রাকশনের মাধ্যমে হার্ট যে সারা শরীরে রক্ত ছড়িয়ে দিচ্ছে বা কালেক্ট করছে, এই প্রসেসটা ডিলে হচ্ছে অনেক। হার্ট মাসেল গুলো এতটাই দুর্বল হয়ে গেছে যে এই প্রসেসটা ডিলে হচ্ছে, সেই অবস্থাটাকে আমরা বলে থাকি কনজেস্টিভ হার্ট ফেলিওর। এই যে সিএইচ ডি বা সিএইচএফ যাই বলি না কেন, এই সিচুয়েশনটাতে আমাকে ওয়াটার লিমিট করতে হয়। বাকি অন্য হার্ট ডিজিজের ক্ষেত্রে ওয়াটার লিমিট না করতে হলেও এই প্রবলেমটাতে অবশ্যই ওয়াটার লিমিট করতে হয়, কারণ হার্টে পাম্পিং অ্যাকশনটা কমে গেছে। তাই অতিরিক্ত জল যদি দেওয়া হয় তাহলে সেটা সম্ভব নয় হার্টের পক্ষে। এই ওয়াটার ইনটেকটা কতটা লিমিট করা যেতে পারে? অনেকের ক্ষেত্রে মানে যদি খুব সিভিয়ার স্টেজে চলে যায়, মানে এই যে পাম্পটা, এটা নাম্বারটা যদি বিলো 35 হয়ে যায়, হুম, তাহলে সেই ওয়াটার ইনটেকের পরিমাণটা সারাদিনে 500 ml ও হয়ে যায়। মানে 500 ml এর বেশি জল খাওয়া যাবে না। ঠিক আছে, এতটুকুই জল, মানে সমস্ত লিকুইড, জল বলে না, লিকুইড ইনটেক। এবং এটা আস্তে আস্তে বাড়তে পারে, মোটামুটি 40-50 আপ যদি হয় তাহলে একটু স্টেবল পজিশনে থাকে, তখন ওয়াটার বা লিকুইড ইনটেকটা 1 থেকে 1.5 লিটার মতো করা যেতে পারে। হ্যালো ম্যাডাম, ওই বলুন। কি ওইটা একটুখানি শুনতে পাচ্ছি না, ওই যে 30 ম্যাম 30 ডিজিজটার নাম একটু বলবেন? কনজেস্টিভ হার্ট 40, ফেলিয়ার। হ্যাঁ 30 এই যে 40, হার্টের যে পাম্পটা, হার্ট যে পাম্প হ্যাঁ করছে, হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ রিদমটা, ইয়েস ইয়েস, ওকে এই ওকে, রিদমটা যদি বিলো 35 হয়ে যায়, হ্যাঁ তাহলে লিকুইড ইনটেকটা অনেকটাই লিমিট করে দেওয়া হয়, প্রায় 500 থেকে 800 ml সারাদিনে সে লিকুইড ইনটেক করতে পারবে, এরকম লিমিটেশন চলে আসে। যদি এই পাম্পিং যে নাম্বারটা, এই নাম্বারটা যদি মোটামুটি 50 আপ হয় তাহলে স্টেবল পজিশনে থাকে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু উম 1 থেকে 1.5 লিটার ওয়াটার বলতে পারি। এমনিতে আমাদের হার্ট বিট কত হয় বা পালস রেট কত হয়? অ্যাভারেজলি 72 পার মিনিট। সেটা যদি কমে যায়, বোঝা যাচ্ছে, এই যে 72, 70 থেকে 80 হচ্ছে একটা জেনারেল নাম্বার, এর থেকে কমে যাচ্ছে, কমে যাচ্ছে মানে 35 এরও নিচে চলে গেল, মানে হার্ট তো পাম্পই করছে না প্রায় বলতে গেলে। সেই অবস্থায় এটা হয়, যদি এরকম হয় কারোর, তখন তাকে কমপ্লিটলি একটা রেস্টিং পজিশনে রাখতে হবে, কোনো কাজ করা যাবে না, কারণ অক্সিজেন পাচ্ছে না শরীর। অক্সিজেন না পেলে হার্ট ব্লক হয়ে গিয়ে ইমিডিয়েটলি কিন্তু স্ট্রোক হতে পারে। ঠিক আছে, এই একটা সমস্যা, বা অ্যানজাইনা পেক্টোরিস এর ক্ষেত্রেও তাই। সব কারণকে যদি একসাথে রাখি, তাহলে এদের ডায়েটারি ম্যানেজমেন্টের ক্ষেত্রে দুটো জিনিস আমাকে খেয়াল করতে হয়। একটা হচ্ছে ড্যাশ ডায়েট, একটা হচ্ছে ড্যাশ। ড্যাশ কি? যেটা ডায়েটারি অ্যাপ্রোচেস
to stop hypertension. ঠিক আছে, এই একটা থেরাপি করা যেতে পারে যেটা মেজরলি হাইপারটেনশনকে ইন্ডিকেট করছে, কিন্তু কেউ যদি ড্যাশটাকে মেনটেন করছে তাহলে হাইপারটেনশনের সাথে সাথে তার যে কোনো সিভিডি অর্থাৎ কার্ডিওভাস্কুলার ডিজিজও কিন্তু কন্ট্রোল করা যায়। ড্যাশ ডায়েটের মূল উদ্দেশ্য কি? যে যে জিনিসগুলোতে সোডিয়াম রয়েছে সোডিয়ামটাকে লিমিট করা, এবং সল্ট, যে আমরা খাবারের সাথে যে নুন ব্যবহার করছি, অ্যাজ পার হু গাইডেন্স, যদি আমাকে কার্ডিওভাস্কুলার ডিজিজ ট্রিট করতে হয় তাহলে সারাদিনে 2 থেকে 5 গ্রাম বা 2 থেকে 3 গ্রাম রাদার 2 থেকে 3 গ্রাম নুন ইজ সাফিসিয়েন্ট, মানে 1 চিমটে সারা দিনে প্রায় বলতে গেলে নুন ছাড়া খাবার খেতে হবে। হুম, যদি সিভিডি কে আমি প্রিভেন্ট করতে চাই, মানে আমি সুস্থ ব্যক্তি, আমি চাইছি আমার কোনোদিন হবে না, তাহলে সেটা আমরা সারাদিনে 1 চামচ নিতে পারি, 1 চামচ নেব। হুম, 7 থেকে 8 গ্রাম আমি সারাদিনে খাদ্য লবণ ব্যবহার করতে পারি অ্যাজ পার হু গাইডেন্স। কিন্তু যদি আমি অলরেডি সিভিডির কোনো একটা সমস্যায় ভুগছি তাহলে আমাকে প্রায় নুন ছাড়া খাবার খেতে হবে। এটা একটা ম্যানেজমেন্ট। সেকেন্ড ম্যানেজমেন্ট কি হচ্ছে, এই যে বললাম যা কিছুর মধ্যে সোডিয়াম রয়েছে, যা কিছু প্রিজার্ভ, সবটাকে কন্ট্রোলে রাখতে হবে, সবটাকে বাদ দিতে হবে। থার্ড কি, সেটা হচ্ছে হাইলি ফ্যাটি ফুডস বা ফ্রাইড ফুডস নিচ্ছি না। সেটা শুধুমাত্র হাইপারটেনশন বলে নয়, বাকি যে কোনো কার্ডিওভাস্কুলার ডিজিজ হতে পারে, সেটা লিপিড হতে পারে, প্রোফাইল হতে পারে, যে কোনো কিছু। তাহলে হাইলি ফ্যাটি ফুডস বা ফ্রাইড ফুডস নিচ্ছি না, আগে অ্যাভয়েডেন্স গুলো বলছি, এগুলোকে নিচ্ছি না। মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস বন্ধ রাখছি। হুম, কারণ এই দুটোতেই স্যাচুরেটেড ফ্যাট কন্টেন্ট বেশি, এবং তার সাথে এরা আমার বডিতে অ্যাসিডিক পিএইচ জেনারেট করতে পারে, ইনডাইজেশন কে লিড করতে পারে, তাই এগুলোকে বন্ধ রাখছি। ওকে, নেক্সট কি বন্ধ রাখা হচ্ছে, আর সেটা হচ্ছে অতিরিক্ত চিনি বা সিম্পল কার্বোহাইড্রেট, সেইটাকেও লিমিট করা। বন্ধ রাখা নয়, সিম্পল কার্বোহাইড্রেট আমরা যেগুলো গ্রেনস থেকে নিচ্ছি সেগুলোকে লিমিট করা, খুব পরিমাণ কমিয়ে দেওয়া, এইগুলো হচ্ছে অ্যাভয়েডেন্স এর মধ্যে যাবে। এবার যদি আমরা অ্যাকসেপ্টেন্স এর মধ্যে রাখি, কি কি ইনপুট করব আমার ডেইলি ডায়েটের মধ্যে, ফার্স্ট ইনপুট করতে হবে যে যে ফুড গুলো আমার গুড কোলেস্টেরলকে ইমপ্রুভ করতে সাহায্য করে। তার মধ্যে সয়াবিন একটু থাকতে পারে, বলবেন কোন কোনগুলো লিমিট করতে হবে, আর একটু বলবেন? যেগুলো লবণটা ফ্যাটি বললেন। হচ্ছে, যেগুলো ফ্যাটি ফুডস রয়েছে, সেটা বাইরের খাবার হতে পারে, ভেতরের বাইরের খাবার হতে পারে, যে কোনো কিছু। যা কিছু ফ্যাটি ফুডস সেটাকে বাদ দিচ্ছি বা অ্যাভয়েড করছি। বাড়িতে একই রান্না বারবার, মানে একই তেলের রান্না বারবার করা, খাবার বারবার করে গরম করে খাওয়া, সেটাকে বাদ দিচ্ছি। সিম্পল কার্বোহাইড্রেটকে লিমিট করছি, মিষ্টি জাতীয় খাবারকে বাদ দিচ্ছি, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস কে বাদ দিচ্ছি, অ্যানিমাল সোর্স কে বাদ দিচ্ছি। হুম, এইগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি কমপ্লিটলি, এবং তার সাথে সোডিয়াম তো রয়েছে। ঠিক আছে, এবার যদি অ্যাকসেপ্টেন্সে আসি, অ্যাকসেপ্টেন্সে কি করছি, সয়াবিন, বিভিন্ন সিডস যেরকম ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস, বাদামের মধ্যে ওয়ালনাট, এগুলো আমাকে ওমেগা 3 প্রোভাইড করছে, যারা আমার বডিতে এইচডিএল পার্সেন্টেজ বাড়াতে সাহায্য করবে। তাহলে সেই ধরনের খাবারগুলোকে আমি রেগুলার রুটিনের মধ্যে ইনক্লুড করলাম। সেকেন্ড কি করলাম, লিফি ভেজিটেবলস কে আমি আমার রুটিনের মধ্যে ইনক্লুড করছি, বিশেষ করে শাক জাতীয় খাবারকে আমি আমার রুটিনে ইনক্লুড করলাম। ঠিক মেটাবলিক সিনড্রোমে যে প্যাটার্নটা পড়েছিলাম, অ্যাকচুয়ালি এগুলো আমরা সবই মেটাবলিক সিনড্রোম নিয়ে আলোচনা করছি, তাই আলাদা প্যাটার্ন খুব একটা হচ্ছে না কিন্তু। অর্থাৎ শাক জাতীয় খাবারকে ইনক্লুড করলাম আমি বেশি। ফ্রুটস আমি ইনক্লুড করতে পারি, তার মধ্যে কোনো আমার রেস্ট্রিকশনস নেই যে টক জাতীয় ফল খাবো না বা মিষ্টি জাতীয় ফল খাবো না, এটার আমি রেস্ট্রিকশনস রাখছি না এই মুহূর্তে। নেক্সট কি, মানে ইনক্লুড করার মধ্যে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ডিটক্স ওয়াটার। ওয়াটার ইনটেক আমি বাড়াবো। হাইপার টেনশনের ক্ষেত্রেও কিন্তু এমন নয় যে আমাকে জল লিমিট করে দিতে হবে,
ওয়াটার ইনটেক আমি নর্মাল রাখবো, কিন্তু সেই নর্মাল ওয়াটারের মধ্যে শুধু শুধু প্লেন জল খেয়ে নিলাম তা নয়, জলের মধ্যে যেন কিছু না কিছু থাকে। কখনো একটু কোনো লিভস কিছু অ্যাড করে, তুলসী পাতা হতে পারে, কারি পাতা হতে পারে, পুদিনা পাতা হতে পারে, যে কোনো লিভস তার মধ্যে অ্যাড করে সেই জলটা আমি খেতে পারি। অথবা কোনো সিডস অ্যাড করে, চিয়া সিডস অ্যাড করে সেই জলটা আমি খেতে পারি। তো জলের মধ্যেও কিন্তু ভেরিয়েশনস আমাকে রাখতে হচ্ছে, যেটা আমরা ওয়াটার থেরাপির মাধ্যমে এই হাইপারটেনশনটাকে কন্ট্রোলে রাখতে পারি। তো ইন জেনারেল যদি আমি বলি, তাহলে সেম মেটাবলিক সিন্ড্রোমে আমরা যা যা ফুড প্যাটার্ন করেছি, একটা মেটাবলিক সিন্ড্রোমকে কন্ট্রোল করতে গেলে আমাকে সেই প্যাটার্নটাই মেনটেন করতে হবে। এটাও তার থেকে আলাদা কিছু নয়। যেহেতু এখানে ওয়াটার ব্যালেন্স, একটা পজিটিভ ওয়াটার ব্যালেন্স দেখা যাচ্ছে, তাই জন্য আলাদা করে এখানে ড্যাশ ডায়েটের কথা বললাম। তার মানে এখানে আমাকে সোডিয়ামটাও লিমিট করতে হচ্ছে। ওকে, এইটুকু বোঝা গেছে? ম্যাডাম এটার মধ্যে আপনি প্রশ্ন? বলুন। ম্যাডাম আপনি ওই বিলো পাম্পিং রেট বিলো 35 তারও নিচে, যেমন আমার ক্ষেত্রে দুবার হার্ট অ্যাটাক হয়েছে, হুম সেখানে বিলো 20 হয়ে গেছিল, হুম বিলো সেটা 20 তো আরো হয়ে গেছিল, সাংঘাতিক। হুম হার্টের ফাংশন বিলো 20 হয়ে গেছিল। হুম প্রচুর ভুগেছি, প্রচুর খরচা করেছি, কিছুই হয় হুম না। আর এই ফিওনাতে এসে আপাতত সুস্থ আছি। হুম হ্যাঁ, এরপর এনজিওপ্লাস্টি আর হয়নি, পরিস্থিতি হুম কি সেটা জানিনি। তবে এখন খুব দৌড়ঝাঁপ করলে সামান্য হাঁপিয়ে টাপিয়ে পড়ি, যেমন একদম উঠতে পারতুম নি, সিঁড়ি ভাঙতে হুম পারতুম নি। এখন তার থেকে অনেকটা রেহাই আছি, ততটা আর হয়নি। হ্যাঁ, কেন হচ্ছে না এটারও কারণ রয়েছে। কারণ এই যে ধরুন, যে নাম্বারটা মানে হার্ট ফেলিওরের যে নাম্বারে আপনি এসেছিলেন, সেটার তো হুম অনেকগুলো কারণ রয়েছে। একটা হচ্ছে স্ট্রেস, অতিরিক্ত স্ট্রেস। নেক্সট হচ্ছে আমার ফুড প্যাটার্ন। ফুড প্যাটার্নে আমি এরকম অনেক মানুষকে জানি যাদের হার্ট ফেলিওর হয়েছে, এবং তারা বলে আমি তো খুব সামান্য খেতাম, মানে কোনো বাইরের খাবার, ভাজা জাতীয় খাবার একদম পছন্দ করতাম না, কিন্তু সেই ফুড প্যাটার্নের মধ্যে ছিল হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট বেশি। ঠিক হুম আছে? হুম হুম এবং তার সাথে এক্সেস ওয়ার্কআউট যখন আমি করছি, আমার কার্বোহাইড্রেট কিন্তু আমার মাসেলকে স্ট্রং করছে না, প্রোটিন করছে। কিন্তু আমার খাবারের মধ্যে যদি প্রোটিন না থাকে, তার ফলে কি হচ্ছে, হার্ট মাসেল গুলো দুর্বল হয়ে যাচ্ছে। তারা যে পাম্প করছে, আমি যদি অনেক কাজ করছি, অনেক কাজ করার জন্য আমার হার্ট মাসেলকে সেরকম স্ট্রং থাকতে হবে। ও যে পাম্প করছে ব্লাড, যখন ওটা থাকছে না, কারণ আমার বডিতে প্রোটিন কম, তার ফলে হার্ট ফেলিওরের সমস্যাটা দেখা যায়। হার্ট ফেলিওর সবার মধ্যে কমন নয়, কিন্তু যাদের দেখা যায় তাদের এই কারণগুলোই থাকে। বোঝা গেল? বর্তমানে বর্তমানে জি ম্যাডাম ম্যাম। হ্যালো। কার্বোহাইড্রেট কি একদম বাদ দিয়ে দেবো? একদম বাদ দেওয়ার কথা বলছি না, একদম বাদ দেওয়ার প্রয়োজনও নেই। খাবেন, কিন্তু লিমিট করে। প্রোটিন ইনটেক যাতে বেশি হয় সেটা মাথায় রাখতে হবে। এবং যদি এই প্যাটার্নটা আমরা ফলো করি, তাহলে অবশ্যই আমাদের ওয়েট কন্ট্রোলে থাকবে। ওয়েট কন্ট্রোল করাটা মানে ওয়েট ম্যানেজমেন্টটা খুব দরকার। হুম আচ্ছা ম্যাম, মানে ম্যাম আরেকটা ওয়েট কার্বোহাইড্রেট যখন হ্যালো। আমি পিনাট নিচ্ছি, আমন্ড আর ওই আমাকে দেখতে ইয়ে হবে, আগে আমি কথা বলে নিই। যখন আচ্ছা কার্বোহাইড্রেট ম্যাডাম আমি ওই নিচ্ছি, সেটা আমাকে দেখতে হবে, হুম, সেটার জন্য আমি রেজিস্ট্যান্স স্টার্চের উপরে বেশি জোর দিই। হুম হুম। এবার ম্যাডাম আমার তো হার্ট ফেলিওর বলে ডাক্তারবাবু বলেছিলেন, হার্ট ফেলিওর। হ্যাঁ, হুম সেক্ষেত্রে আমার ওয়াটার লিমিটেডও করে দিয়েছিলেন, যে হুম 1200-র বেশি জল সমস্ত কিছু মিলিয়ে লিকুইড হুম 1200-র বেশি ইনটেক করা যাবে না। হুম হ্যাঁ, এইটা করে দিয়েছিলেন। এবার বর্তমানে তা থেকে অনেকটা সুস্থ আছি। এখন হাঁটা চলা সিঁড়ি ভাঙা আগে করতে পারতাম না, এখন তো হাঁটা চলা সিঁড়ি ভাঙা ভালোভাবেই করছি। খুব হুম বেশি হলে একটু হাঁপিয়ে মতো যাচ্ছি, খুব বেশি যদি হয়। হুম হুম। আর বলেছিলেন যে আপনার মেন আর্টারিটা খোলা আছে, বাকিগুলো সব ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, হুম বাকিগুলো ড্যামেজ হয়ে গেছে। মেইন আর্টারি খোলা আছে মানে আপনার অ্যাওর্টার কথা বলা হচ্ছে। হ্যাঁ, হুম হুম। ওকে। আচ্ছা, নেক্সট কে প্রশ্ন করছিলেন কিছু একটা, ম্যাম ওই বলুন। পিনাট আমন্ড আর ওই কাজু ওগুলো খাওয়া যাবে ওয়ালনাট ছাড়া? না, প্রথমত পিনাটস এর মধ্যে আমরা মুফাটাই বেশি পাই, পুফা খুব বেশি পাই না, মুফার কন্টেন্টটাই বেশি। তাই জন্য ওটা খেলেও খুব সামান্য খেতে পারি। কাজুতেও তাই,
তো বেটার হয় যেগুলোর মধ্যে আমরা পুফা পাচ্ছি, পুফা মানে কাঠবাদাম, কাঠবাদাম বা আখরোট, এগুলোর মধ্যে আমরা পুফা বেশি পাই, সেটা আপনি খেতে পারেন। যদি এটা সম্ভব না হয় খাওয়া, তাহলে প্লেন সিডস নিতে পারেন, যে সিডস গুলো যেরকম এই যে বললাম চিয়া সিড বা ফ্ল্যাক্স সিডস, এগুলো অনেকটাই কস্টিংটাও আমাদের কমে যায়, কিন্তু হাইলি নিউট্রিশিয়াস। তো সেই সিডস গুলো আমরা নিতে পারি, তার সাথে আমরা পামকিন সিডস নিতে পারি। হুম, ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো ম্যাম। হ্যালো। বলুন বলুন। বলছি যে আমরা তো এতদিন যেটা মানে আমি অন্তত জেনে এসেছি যে আমাদের যে এলডিএলটা আর এইচডিএল এর ব্যাপারে, এলডিএলটা থেকে আমাদের এইচডিএলটা বেশি হবে, কিন্তু এখন হুম যেটা জানতে পাচ্ছি যে এলডিএলটা 70-র কাছে পিঠে থাকলে পরে হুম বেটার, আর এইচডিএলটা 50-এর মানে মানে 40 থেকে 50-এর মধ্যে থাকতে হুম হবে। মানে হুম ইজ ইট ট্রু নাকি এইচডিএলটা বেশি হতে হবে এলডিএল থেকে? না না, এলডিএল এর থেকে এইচডিএল বেশি হতে হবে এটা নয়। হুম আচ্ছা, 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 আচ্ছা। তাহলে যেটা অ্যাজ পার ইওর সাজেশন বা যেটা আপনি বলছেন যে 70-র নিচে যদি এলডিএলটা থাকে হুম তাহলে দেন হেলদি, আর হুম এইচডিএলটা বিলো 50 থাকলে হেলদি। এইচডিএল টা অ্যাবভ হতে হবে, এইচডিএল টা 40 to 60 রেঞ্জে থাকতে হবে এইচডিএল, আর রাইট। এলডিএল টা বিলো 70 হতে হবে। মানে দুটোই আমাকে সেম রেশিওতে রাখতে হবে। দেখুন এলডিএল টা, আমি এই যে হেলদি রেঞ্জটা বললাম 70 মিলিগ্রাম, এটা হচ্ছে হেলদিয়েস্ট রেঞ্জ। অনেক ক্ষেত্রেও বলা হয় যে মানে নর্মাল রেঞ্জটা বিলো 100 হলেও এলডিএল টা নর্মাল রেঞ্জে থাকে। বাট যদি আমি হেলদিয়েস্ট রেঞ্জ বুঝি, তাহলে সেটা 70 মিলিগ্রাম। আর এইচডিএল এর ক্ষেত্রে হচ্ছে 40 and above, ঠিক আছে, গ্রেটার দ্যান 40। সেটা যদি 60 আচ্ছা, হয় তাহলে ওটা আরো বেটার। আচ্ছা ম্যাম। জি ম্যাম, আর আমার একটা আলাদা একটা কোশ্চেন ছিল মানে রিগার্ডিং আগের চ্যাপ্টার সম্পর্কে, যেটা পিডিএফ এ দেখেছি যে মানে দেখা গেছে যে কনস্টিপেশনের ক্ষেত্রে ওখানে মানে কোনো স্যালাড অ্যাড করেনি, মানে যেটা আহ, ওটা কি সত্যি মানে ফাইবার তো মানে ফুল অফ ফাইবার তো স্যালাড, তাহলে স্যালাডটা অ্যাড করেনি কেন সেটা আমি বুঝতে পারলাম কনস্টিপেশনের চার্টে দেখে। স্যালাডে অ্যাড করা হয়নি বলতে মানে কি কনস্টিপেশনের ডায়েট চার্টে বলছেন? হ্যাঁ, 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 রাইট, রাইট। আচ্ছা, ওখানে দেখবেন আমার মনে হয় স্যালাড আগে অ্যাড করা রয়েছে। ফুড মানে লাঞ্চের যে মেনুটা, তার আগে হয়তো স্যালাড অ্যাড করা থাকবে নিশ্চয়ই। আচ্ছা, আচ্ছা, কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কিন্তু মোটামুটি ভাবে এইরকম একটা ডায়েট পেয়ে থাকি। এইরকম একটা ডায়েট যেখানে আমরা যদি সবজিটাকে নিচ্ছি, যেহেতু ওখানে হয়তো বা সবজিও থাকতে পারে লেখা, যদি সবজি রাখা থাকে তাহলে সেটাও আমরা কিন্তু অ্যাড করতে পারি। মানে সবজি বলতে সেটা যে কোনো কুকড হতে পারে, র হতে পারে। তো ওটা স্যালাড ফর্মে আমি র ফর্মেও নিতে পারি, অথবা বয়েলড বা স্টিমড ফর্মে কুক করেও নিতে পারি। ঠিক আছে, যদি স্যালাড না লেখা থাকে তাহলে সবজি লেখা থাকবে। ম্যাম আরেকটা জিনিস ছিল যে এটাও আমার আরেকটা দেখলাম কি আরেকটা একটু মানে একটু সন্দেহজনক ভাবে লাগলো, সেটা হচ্ছে মিক্সড ফ্রুটের সঙ্গে টক দই অ্যাড করতে বলছে, ইজ ইট ট্রু? ফ্রুটের মানে এটাও সঙ্গে যে কনস্টিপেশন ডায়েটের ক্ষেত্রে দেখতে পেয়েছিল। হুম হুম টক মানে দই দুটো কি একই সঙ্গে বলেছে? আমি হ্যাঁ, হ্যাঁ, ওটা তো তাই একবার তো চেক একটু করে নিচ্ছি। একটু প্লিজ একটু চেক করবেন না আচ্ছা, ব্রেকফাস্টে, প্লিজ একটু দেখবেন। ব্রেকফাস্টের মধ্যে রয়েছে পোহা বা সুজি বা মিক্সড ফ্রুট উইথ ওকে ওকে। এখানে যেটা রয়েছে মিক্সড ফ্রুট আর টক দই, যেটা সেটা আমরা অ্যাড করতে পারি, অসুবিধা নেই, অসুবিধা নেই। কিন্তু সেইটা দুটোই মানে যে ফ্রুটটা যেটা, সেটা যাতে কষা জাতীয় ফল না হয়, এটাকে দেখতে হয় শুধু। কস বা টক জাতীয় হবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রাইট, রাইট। আচ্ছা, আচ্ছা, তার মানে এটা মানে এই সময় আমি টক দইটা নেওয়া যেতে পারে, তাই তো? পারবে হ্যাঁ। তবে না নিলে বেটার। আমরা যদি একদম সিভি, এটা তো একটা জেনারেল গাইডলাইন দেওয়া থাকে। এবার যদি যাকে আমি প্রেসক্রাইব করছি সে নিশ্চয়ই সিভিয়ার একটা স্টেজে পড়েছে বলেই সে আপনার কাছে আসবে বা গাইডেন্স চাইবে, তো তাকে সেই মুহূর্তে আমরা নাও দিতে পারি, সেটা মিক্সড ফ্রুট দিলেই হবে। হুম, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি লাঞ্চে একটু প্লিজ ফলো করুন। সেটাও দেখতে পাচ্ছি ওইখানটায় ওই জাস্ট পালক সবজি দেওয়া আছে, এটা ওই লিফি ভেজিটেবলস নো অ্যাডেড। হ্যাঁ, সেই হুম। ক্ষেত্রে আমি বলছিলাম যে যেহেতু ইট ইজ এ কনস্টিপেশন ডায়েট দেন না, এটা এই যে বললাম, এটা আমাদের জেনারেল একটা গাইডলাইন আমরা দিতে পারবো এখানে। আচ্ছা, এটা কখনোই আমাদের কিন্তু পার্সোনালাইজড নয়। এবার জেনারেল গাইডলাইন্স এর মধ্যে পালক সবজি যেটা,
আমি কনস্টিপেশন বিভিন্ন মানুষের হয়, ওল্ড এজের ক্ষেত্রেও হতে পারে, ইয়াং এজের ক্ষেত্রেও হতে পারে। তো আমি যদি রাইট। তাকে র স্যালাড দিয়ে দিচ্ছি, এবার ওল্ড এজ কে দিলাম, সে হয়তো খেতেই পারলো না, তাহলে তাকে দেওয়া যাবে না, তাহলে সেইটা পার্সোনালাইজড হতে হয়। কিন্তু আমি যদি ইয়াং এজ হই, তাহলে আমার সবজি, পালক সবজি যেটা, সেটা আমিও খেতে পারবো, একটা ওল্ড এজও খেতে পারবে। তাই এই যে ডায়েট চার্ট এখানে দেওয়া থাকে, দ্যাট ইজ আ জেনারেলাইজড ডায়েট, যেটা সবাই আমরা খেতে পারি। ঠিক আছে? তাহলে আমি বলছি যে যদি আমি ওই র স্যালাডটা স্যালাড নিতে নিতে পারি, চান, হ্যাঁ 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 হ্যাঁ, নিতে তাহলে পারেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তাই তো? না, কোনো সমস্যা নেই, ওটা না, নিয়ে তাতে ওই কি কারণেই আলাদা ইনডাইজেশন করে হওয়ার আলোচনা পসিবিলিটি করলাম। থাকছে? না, ইনডাইজেশন? থাকবে না। আমরা যদি আচ্ছা। সারাদিনেই র ফুডটাকে নিতে পারি, তাহলে আমাদের অসুবিধা থাকবে না। এবার আমরা যদি মিক্স করে দিচ্ছি, কার্বোহাইড্রেট নিচ্ছেন আপনি বেশি, তার সাথে আপনি র স্যালাড নিচ্ছেন বেশি, তখন সেক্ষেত্রে সমস্যা হতে পারে। কিন্তু আপনি ওকে যদি ম্যাম। এক টাইপ মেনটেন করেন, একটাই টাইপ, তাহলে সমস্যা হবে না। ওকে ম্যাডাম, ম্যাম, থ্যাংক ইউ। আটারি ড্যামেজের ক্ষেত্রে কি তাহলে করণীয়? আর্টারি যদি ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সেটাকে যে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে পারবো সেটা নয়, কিন্তু সেটা চেষ্টা করা। চেষ্টাটা ওই আমার ফুড প্যাটার্ন দিয়ে, প্রোটিন জাতীয় খাবারের প্রয়োজন আছে, প্রোটিন জাতীয় খাবারটাকে বেশি করে নেওয়া, এবং তার সাথে ফাইবার জাতীয় খাবারটাকে বেশি করে নেওয়া, ফ্যাটটাকে একেবারেই রেস্ট্রিক্ট করে দেওয়া। এই জিনিসগুলো আমি করতে পারি। যদি ড্যামেজ হয়ে গিয়ে থাকে, তাহলে এটা আমি ম্যানেজ করতে পারি, কিন্তু আমি একদম আগের অবস্থায় রিভার্স করতে পারবো না। হ্যাঁ, সেটা দীর্ঘদিনের প্রচেষ্টায় হয়তো ঠিক হতে পারে, কিন্তু ইমিডিয়েটলি সেটা ঠিক করা যায় না। যেটা আ- হাইপার টেনশনের আচ্ছা ক্ষেত্রে আচ্ছা। করতে পারি। আমার হয়তো মাইল্ড হাইপার টেনশন রয়েছে, আমি 1 সপ্তাহ মেনটেন করলাম, আমি কিন্তু দেখবো যে এই 7 দিন 15 দিনের পরে গিয়ে আমার ব্লাড প্রেশারটা আবার নর্মাল রেঞ্জে চলে এলো, সেটা আমি করতে পারবো। সেম লিপিড প্রোফাইলের ক্ষেত্রেও তাই, আমি মেনটেন করলাম, 1-2 মাসে দেখলাম আমার, দেখবো যে আমার লিপিড প্রোফাইল একদম নর্মাল হয়ে যাবে। এগুলো আমরা করতে পারি। এবার এই যে আর্টারি ড্যামেজটা হচ্ছে, আর্টারি ড্যামেজটা কখন হচ্ছে? এটা হচ্ছে ডিজিজ, তার আগের সিমটম হলো এটা। একটা কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার আগে আমার দুটো সমস্যা দেখা যাবে, হাইপারটেনশন আর হাইপার কোলেস্টেরলেমিয়া। এই দুটোকেই আমি যদি ম্যানেজ করে নিই, তাহলে আমার অত দূর যাচ্ছে না। বোঝা গেল? হ্যাঁ, বর্তমান ম্যাম আমার লিপিড প্রোফাইলটা একদম নর্মালের নিচে হয়ে গেছে। হুম হ্যাঁ, বর্তমানে নর্মালের নিচে। আর হুম হাইপার টেনশন তো একদমই নেই। হ্যাঁ, হুম নর্মাল প্রেশার নর্মাল। হুম হ্যাঁ, বর্তমান এই পরিস্থিতি। হ্যাঁ, হুম ম্যাম তাহলে তো ভালো, ম্যাম বলছি তাহলে তো আমার প্রেসার হার্ট ডিজিজটাও কমে যাবে। আচ্ছা ম্যাম, ঠিক আছে ঠিক আছে। ম্যাম বলছি প্রেসার Thank you. তাহলে ম্যাম বলছি প্রেসারটা লো কিসের জন্য হয়? মানে হাইটা প্রেশার, তো বুঝলাম, হ্যাঁ, লো প্রেশার লো লো বেসিক্যালি ওই আগেন যদি বলি, আমার বডিতে প্রোটিন কম, হিমোগ্লোবিন সিনথেসিস হচ্ছে না, অ্যানিমিয়া হয়ে গেছে, হ্যাঁ, তাহলে প্রেশার কম দেখা যায়। অথবা যদি আমি প্রচন্ড স্ট্রেসের মধ্যে থাকি, তাহলেও দেখা যায় প্রেশার কম। কিন্তু লো প্রেশারটা অনেক ক্ষেত্রে জেনেটিক হয়, আর ম্যাক্সিমাম কেসে যেটা দেখা যায়, আমার বডিতে যদি হিমোগ্লোবিন সিনথেসিস কম হয়, হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম হলে তখন প্রেশার কম হতে পারে। আর মানে তাও এমনি ছাতিতে মাঝে মাঝে যন্ত্রণা হয় মানে এরকম। ওই যে প্রেশার কম মানে কি? প্রেশার কম মানে সেম জিনিস, আপনার হার্টে ব্লাড পৌঁছচ্ছে না ঠিক মতো, মানে অক্সিজেন পৌঁছচ্ছে না, ফলে চেস্ট পেন হবে। তাহলে অক্সিজেন মানে আমাকে প্রথমত হচ্ছে প্রোটিন জাতীয় খাবার আমাকে বেশি করে গ্রহণ করতে হবে, আয়রন জাতীয় খাবার আমাকে বেশি গ্রহণ করতে হবে, যার ফলে হিমোগ্লোবিন সিনথেসিস হবে। হিমোগ্লোবিন সিনথেসিস হলে সে অক্সিজেনকে ক্যারি করে আমার হার্টে, আমার সেলের মধ্যে পৌঁছে দিতে পারবে। তাই প্রোটিন হিমোগ্লোবিন, জাতীয় খাবার তো গ্রহণ করে কিন্তু অ্যানিমেল প্রোটিন বেশি পরিমাণে খায়। অ্যানিমেল না, প্রোটিনটা অ্যানিমেল তো বন্ধ রাখতে প্রোটিনের হবে। সাথে কোনো রিলেশন নেই। অ্যানিমেল প্রোটিন আমরা সব দিক থেকেই মানে একদম ডিসকারেজ করব। এবং প্রেশার কম হলে অনেক ক্ষেত্রে দেখা যায়, যদি ইমিডিয়েটলি প্রেশার ফল করলো, তার ইনস্ট্যান্ট সলিউশন হচ্ছে নুন খাওয়ার। ঠিক আছে? বেশ ভালো পরিমাণে নুন খাইয়ে দেওয়া, সেটা হচ্ছে ইমিডিয়েটলি যদি কারো প্রেশার ফল করে সেটার জন্য, বাট এটা লং টার্মের সলিউশন না। হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে একটা প্রশ্ন ছিল ম্যাডাম। বলুন। হ্যাঁ, ওই বললেন যেটা ফ্ল্যাক্স সিড বা পাম্পকিন সিড এগুলো কোন সময় ইনটেক করা যে সুবিধা হবে? কোনো সময় আমরা খেতে পারি, ওটার টাইমিং আর সাচ কিছু নেই, তো যে কোনো সময় খেতে পারবেন। কিন্তু ভারী খাওয়ার পর কি এটা খাওয়া কি উচিত হবে? হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো কোনো ব্যাপার নেই, কিন্তু ওগুলো তো ইটসেলফ অনেকটা ফাইবার থাকে, তো ওটাতে এমনিও আমাদের পেটটা অনেকটা ভরিয়ে দেয়, সেটা বলছি না, কিন্তু কিছুটা ভরিয়ে দেয়। তাই একদম পেট ভর্তি করে খাবার খেয়ে নিলাম তারপরে ওটা খেলাম, সেটা না করাটাই ভালো, তার আগে খেলে ভালো সেটা। আর ম্যাডাম হ্যালো ম্যাডাম, আমার একটা প্রশ্ন ছিল ম্যাডাম। বলুন। ওয়েট গেইনের জন্য মানে কোন চার্ট, ফুড চার্ট ব্যবহার করলে একটু সুবিধা হবে ম্যাডাম, বলবেন? ওয়েট গেইন ওয়েট গেইনে বোধহয় আমরা এর আগে বলেছিলাম প্রোটিন জাতীয় খাবারকে বেশি করে গ্রহণ করতে হবে। যত প্রোটিন আছে, কম্বিনেশন অফ প্রোটিনকে আমাকে আমার ডায়েটের মধ্যে রাখতে হবে। প্রোটিন পার্সেন্টেজ যেটা আমরা 1 গ্রাম পার কেজি আইডিয়াল বডি ওয়েটে প্রোটিন ধরি, সেই জায়গায় আমরা ম্যাক্সিমাম 1.5 থেকে 2 গ্রাম পার কেজি আইডিয়াল বডি ওয়েটে প্রোটিন সারাদিনে ইনটেক করতে পারবো। হুম, ম্যাম বলছিলাম যে ম্যাডাম এটা কি কোনো প্রোটিন পাউডার ব্যবহার করতে পারি? এটা কি সুবিধাজনক হবে? কোনটা? প্রোটিন পাউডার? হ্যাঁ, করতে পারি। কোনো ব্র্যান্ড কোম্পানি প্রোটিন পাউডার ব্যবহার করতে পারি? হুম, প্রোটিন পাউডার ব্যবহার করা যেতে পারে। এতে কোনো অসুবিধা হবে না তো ম্যাডাম? হুম, ওকে ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাম বলছিলাম যে বোন ম্যারো ট্রান্সফার একটা একটা বাচ্চা 6 বছরের বাচ্চার, তার হাড়ের মাজাল তৈরি হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না ম্যাম? তার বলা কি হচ্ছে হচ্ছে না? হাড়ের মাজাল তৈরি হচ্ছে না, বোন ম্যারো ট্রান্সফার করার কথা বোন বলছে। ম্যারো তৈরি হচ্ছে না? আচ্ছা আচ্ছা, এটার দেখুন অনেকগুলো কারণ হতে পারে, ভিটামিনস এর অভাবের জন্যও হয়। এটা তবে এত ছোট বাচ্চার তো সেটা অবশ্যই জেনেটিক একটা কারণ থাকতে পারে, কিন্তু হ্যাঁ ভিটামিনস এর অভাবে, ভিটামিন B12 এবং B9 এর অভাবে এটা হতে পারে, বিশেষ করে ভিটামিন B12। আমাদের এই নিয়ম খাওয়া দাওয়ার মাধ্যমে কি এটা ভালো হয়ে যেতে পারে? না মানে ওর কি না, অপারেশন করা দরকার? এটাতে আপনার যে ভিটামিন B12 একদম প্রচুর ভাবে বডিতে তৈরি করে দেবে তা তো না, এখান থেকে আপনি B12 পাবেন না। B12 তখনই পাবেন যখন আপনি প্রোবায়োটিক নেবেন বা তাকে দেবেন বেশি করে। তো রেগুলার রুটিনের মধ্যে প্রোবায়োটিক রাখতে হবে, সেটা কিন্তু নর্মাল মানুষের জন্য। কিন্তু এটা যখন একদম হচ্ছে না, সেখানে আপনি সাপ্লিমেন্ট করতে পারছেন না প্রোবায়োটিক দিয়ে, তাই সেটার অবশ্যই ট্রিটমেন্ট জরুরি। হ্যালো ম্যাম, প্রোটিন কিসে পাবো আমরা প্রোটিনটা? এটা তো একদমই বলা যাবে না প্রোটিন কিসে পাবেন। আপনি এখন ডিজিজ ম্যানেজমেন্টের চ্যাপ্টারে জিজ্ঞাসা করছেন? প্রোটিন কবে পড়ে এসেছেন? প্রোটিনের পরীক্ষা দিয়ে দিলেন তারপরে জিজ্ঞাসা করছেন প্রোটিন কিসে পাবো? হ্যাঁ, সে কি কথা? রিভাইজ করুন, প্রথম থেকে চ্যাপ্টার আবার রিভাইজ করুন। ম্যাডাম, মায়োকার্ডিয়াক ডিজিজ যেটা বললেন, এগুলো কি সব মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন সব হার্টের। হ্যাঁ, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন মানে ব্লাড ভেসেলসটা যখন পাতলা হয়ে গেল, ন্যারো হয়ে গেল বা সরু হয়ে গেল, সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ম্যাম, যদি গ্রিন জুস আমরা প্রতিদিন ইনটেক করি তাহলে কি হিমোগ্লোবিন বাড়ানো যেতে পারে ম্যাম? হ্যাঁ হ্যাঁ, পারবো। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ম্যাডাম, হার্ট মাসেলকে স্ট্রং রাখার জন্য আমাদের কি যেটা বলেন প্রোটিন বেস, এটার উপর জোর দিলে হবে ম্যাডাম? প্রোটিন, একদম প্রোটিনটাই আমাদের জন্য বেশি দরকার যে কোনো মাসেলের ক্ষেত্রেই। ওকে, ঠিক আছে, চলুন আমাদের তো এই কার্ডিওভাস্কুলার ডিজিজটা এখানেই হলো। হুম, আচ্ছা কিছু বলছেন, কেউ প্রশ্ন করছেন কিছু? ব্লাড প্রেশার কমে যাওয়ার বিষয়ে উপসর্গটা কি একটা বলছিলেন? ব্লাড প্রেশার কি বললাম যে যদি ব্লাড প্রেশার কমে যায় তাহলে তার কারণটা কি সেটাই মেনলি বললাম, যেটা হতে পারে আমাদের স্ট্রেসের জন্য, হতে পারে হিমোগ্লোবিন কম থাকলে হতে পারে। এটাই তো, হিমোগ্লোবিনকে বাড়াতে হবে। ব্লাড প্রেশার যদি কারোর কম থাকে তাহলে হিমোগ্লোবিনের উপরে জোর দেবো, তাহলে ব্লাড প্রেশার অটোমেটিক্যালি বেড়ে যাবে। ব্লাড প্রেশার কমে যাওয়ার উপসর্গটা শারীরিক মানে বাড়লে এটা কিভাবে? বোঝা গেল না, কি বলছেন? ব্লাড প্রেশার আমার কমে গেল, এটা মানে শারীরিক উপসর্গগুলো কি হয়? মানে শরীর দুর্বল হয়ে যাওয়া। হিমোগ্লোবিন কমে গেলে ব্লাড প্রেশার কমে গেলে আমরা অ্যানিমিয়ার চ্যাপ্টার যখন পড়বো তখন ওটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, আজকের মতন কার্ডিওভাস্কুলার ডিজিজটা আমরা এখানে কমপ্লিট করলাম, ঠিক আছে? কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনস যেগুলো হয়, এরপরে আবার চ্যাপ্টারটাই পড়বো এরপরে, তাহলে এটার সাথে আমরা রিলেট করতে পারবো। ঠিক আছে ম্যাম, নেক্সট এক্সাম কোন মাসে হতে পারে? নেক্সট এক্সাম জানুয়ারিতেই হতে পারে। জানুয়ারিতেই হবে নেক্সট এক্সাম, শেষের দিকে? শেষের দিকে, শেষের দিকে অবশ্যই শেষের দিকে হবে। আচ্ছা, নেক্সট যে স্যাটারডে ক্লাস মানে 3rd জানুয়ারি ক্লাস থাকবে না, 3rd জানুয়ারি পুরো বন্ধ থাকবে,
সব আবার নেক্সট উইকে অর্থাৎ বুধবার দিনকে নর্মালি যেরকম ক্লাস সেরকম হবে। ঠিক আছে? ডেটটা কাইন্ডলি বলবেন, ডেটটা। ডেট বুধবার দিনকে কি রয়েছে exactly মনে নেই, আপনাদের স্টুডেন্ট প্রোফাইলে আপডেট করা হয়েছে, বোধহয় 7 তারিখ রয়েছে, 7 জানুয়ারি বোধহয়। তো সেই নর্মাল যেরকম class, সেরকম হবে। Okay? আজকের মতন আমরা ক্লাসটা এখানেই নেক্সট উইকে আবার দেখা হচ্ছে সবার সাথে নতুন বছরে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।